চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রায় ৩৩,০০০ মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাংকারের সঙ্গে নোঙর করে থাকা আরেকটি বাল্ক ক্যারিয়ার জাহাজের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তেলবাহী জাহাজটির ইঞ্জিন কক্ষের এক পাশের প্রায় ১ বর্গমিটার ফাটল সৃষ্টি হয়ে পানি ঢুকেছে। এতে জাহাজটিতে সাময়িকভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটে, তবে ডিজেল রাখা কার্গো ট্যাঙ্কগুলো অক্ষত রয়েছে। কোনো তেলও সাগরে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ২৫ এমটিসি স্পাইক নামে তেলবাহী ট্যাঙ্কারটির সঙ্গে নোঙর করে থাকা এমভি সানশাইন নামের বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়। তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ঢাকা দিল্লির সূত্র নিশ্চিত করেছে আগামী সপ্তাহের শেষ দিকে তারেক রহমান ভারত সফর করতে পারেন। তার এই সফরটি ২ দিনের হবে উল্লেখ করে এনডিটিভি বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশেই তারেক রহমানের সফর নিয়ে কাজ চলছে। যদি শেষ পর্যন্ত তিনি ভারতে যান, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নয়াদিল্লি সফর হবে। একই সঙ্গে সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে প্রমাণিত হবে। এনডিটিভি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী যদি তারেক রহমান ও নরেন্দ্র মোদীর বৈঠক হয়, তাহলে তারা বাণিজ্য, দুই দেশের সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব। বিএনপির মহাসচিব ও মন্ত্রিত্বের দায়িত্ব ছেড়ে এবার দেশের রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পদত্যাগ ও রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে নিজ জেলার মানুষ। চলছে মিষ্টি বিতরণ। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মির্জা ফখরুল। প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। এর ২ বছর পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। স্থানীয় নেতৃত্বের সেই পথ ধরেই ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বৃহস্পতিবার দায়িত্বে থাকা সকল পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার খবরেই উচ্ছ্বাসিত হয়ে ওঠেন ঠাকুরগাঁওবাসী। নেতাকর্মীদের পক্ষ থেকে করা হয়েছে মিষ্টি বিতরণও। শহরের চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই চলছে আলোচনা। জেলার একজন সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রার্থী হওয়ায় এটিকে গর্বের বিষয় হিসেবে দেখছেন দলটির নেতাকর্মী সহ জেলাবাসী। জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে নমিনেট করেছে, এটাই একজন কর্মীর কাছে সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় গর্বের। ঠাকুরগাঁওবাসী আরও গর্বিত, সারা বাংলাদেশ গর্বিত যে আমরা প্রেসিডেন্ট একটা পাবো, এমন একটা ভালো লোক পাবো আমরা। এটাতে আমরা আসলে খুবই আনন্দিত এবং আমরা গর্ববোধ করি, কারণ এরকম একজন নেতা বাংলাদেশে বিরল। দলের নেতাকর্মী ও জেলাবাসীর প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার কারণে রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন একটি স্থানে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন জেলার নেতৃবৃন্দরা। ওনার জীবনে যে আপনি জানেন যে আপনার যে ত্যাগ এবং যে অবদান ওনার এই দেশের জন্য, মানুষের জন্য, তা সত্যিকার অর্থে আছে উনি মূল্যায়ন পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন বলে আমরা মনে করি। আমরা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিএনপি স্থায়ী কমিটিকে এবং ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। একসময় ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। নাটকে অভিনয়ের পাশাপাশি দিয়েছেন নির্দেশনাও, এমনকি ক্রীড়াঙ্গনেও ছিল তার সরব উপস্থিতি।
অভিনয় জীবনের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়গুলোর একটি ঢাকাই চলচ্চিত্রের দুই পরিচিত তারকার সঙ্গে তার মঞ্চ ভাগ করে নেওয়া। খ্যাতিমান চিত্রনায়ক আব্দুর রহমান ও ঢাকাই চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চ অভিনয় করেছেন মির্জা ফখরুল। চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব, আর এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, নতুন ইতিহাসের অপেক্ষায় উচ্ছ্বসিত পুরো জনপদ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল 11টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। গণতন্ত্রকে আক্রান্ত হয়েছে, এদেশের বহু পথ এবং মতের রাজনীতি আক্রান্ত করা হয়েছে। এই দিবসটি পালন করার জন্য আপনারা জানেন যে সব সময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানি চাইছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের পীরের বাগে জুমার নামাজ আদায় করেন জামায়াত আমির। নামাজ শেষে শিশু কিশোর সহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জনগণের চলমান সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান জামায়াত আমির। সরকার চাঁদাবাজি ও দুর্নীতি কমাতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং জনগণের গ্যাসের সংকটও দূর করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এখন 6 মাসে কমবে তো কিছু, বাড়ে কেন? এর আগে ওনারা বলতেন, আমরা বলি নাই। ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেটিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে, কিন্তু জনজীবনের এই সাফারিংগুলোর নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, মাদক ও অনৈতিকতার অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, পাড়ায় মহল্লায় যুবকদের প্রতিরোধ কমিটি গঠন করে এই অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনায় জামায়াত ইসলামীর যুব ক্রীড়া বিভাগের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে যুব সম্মেলনে দেয়া প্রধান অতিথির ভাষণে তিনি আহ্বান জানান। বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা শুধু সরকার বা রাজনৈতিক দলের উপর ছেড়ে দিলে হবে না, তরুণদেরও এর পাহারাদার হতে হবে। গণভোটের রায় খণ্ডিতভাবে বাস্তবায়নের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পরে খুলনা প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে। ব্যাধি সমাজ দেহে বাসা বেঁধেছে যে সমস্ত দুরারোগ্য রোগ, এই রোগের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করে তুলতে রাজি আছেন কিনা বলুন। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, কোরআন পড়তে হবে, চরিত্র গড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অনৈতিকতা, অনাচার, পাপাচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে হবে। দায়িত্ব নেওয়ার 5 মাসের মধ্যে বর্তমান সরকার লোডশেডিং এর ইতিহাস ভেঙেছে।
দেশে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে এনসিপির গণসমাবেশে তিনি কথা বলেন। নাহিদ বলেন, দেশের মানুষ তীব্র জ্বালানি সংকটে ভুগছে, সেজন্য সরকারের লুটপাট দুর্নীতির এসব দায়ী। নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে আইনশৃঙ্খলা খারাপ হয়েছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। নাহিদ বলেন, চাঁদাবাজি দুর্নীতি বেড়েছে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরও রায় বাস্তবায়ন না করে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই সরকারকে বিশ্বাসঘাতক ও ব্যবসায়ী মাফিয়াদের সরকার বলেও মন্তব্য করেন নাহিদ। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি। লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভুতুরে বিল আসছে। বিদ্যুৎ একদিকে নাই, অন্যদিকে ভুতুরে বিল আসছে সকলের বাসায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। তখন আমরা দেখতে পাচ্ছি যে তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। ফলে এই সরকার জনগণের সরকার না, এই সরকার হচ্ছে বড় বড় দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের সরকারের। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতে দেশের সম্পদকে তুলে দিচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে জনজীবন ও শিল্প কারখানায় নেমে এসেছে দুর্ভোগ। গ্যাসের চাপ কমে যাওয়ায় বসতবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে, পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ অপেক্ষায় পড়ছেন চালকরা। গত কয়েকদিনে সংকট আরও বেড়েছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন চালকরা। এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। মাত্র 70 টাকার গ্যাস নেওয়ার জন্য স্টেশনের বাইরে ভোর 5টা থেকে প্রায় 3 কিলোমিটারের এই লম্বা লাইন। গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে গ্যাস নিতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিছুদিন আগে তেলের সিরিয়াল দাম বাড়াইছে, সিরিয়াল নাই, পাম্প খালি। দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ চালকরা। তারা বলছেন, দিন শেষে মহাজনের কাছে জমা টাকা দেওয়ার পর বাজার করে পরিবারের জন্য খাবারের অবশিষ্ট কোনো টাকাই থাকে না। জমা একটাও কম নাই। মা আমাদের জমা দেওয়ার থাকবো করতো, আমরা তো চালাই আর গ্যাস নিতে দিন শেষ হয়ে যায়। কর্মজীবী যারা আছে তাদের সবাই অসুবিধা। চালকদের অভিযোগ, যাত্রী না পাওয়ায় তাদের দৈনিক আয় কমে শূন্যের দিকে যাচ্ছে। আমরা তো সিএনজি, আমরা গরিব, এই যে জমা দিতে পারি না, এদিকে গ্যাস লইতে পারি না, কি যে একটা পরিস্থিতি, সংসার চালানি কষ্ট হয়ে যাচ্ছে। পেরেশানির ভিতরে আছে, এখন না পারি মরতে, না পারি বাঁচতে। আমাদের এই কষ্ট আল্লাহ ছাড়া আর কাউকে বলার জায়গা নেই। মুমূর্ষু রোগীদের জরুরি সেবা প্রদান করা অ্যাম্বুলেন্সটি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এতে করে রোগীর যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলছেন অ্যাম্বুলেন্স চালক। এক দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময় পথে ঘাটে। এই যে একটা দুর্ঘটনা যখন ঘটবে তখন ড্রাইভার কে নেবে। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, পাইপলাইন থেকে গ্যাস সঠিকভাবে সরবরাহ না থাকায় গ্যাসের কোনো চাপ নেই। তাই লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছেন না তারা। লাইনে গ্যাস নাই, 40 ফিট মন দাঁড়িয়ে আধা ঘন্টা 20 মিনিট দিই। 150 প্রেশার ওঠে, 150 প্রেশার বেশি প্রেশার ওঠে না। এই সিএনজি পাম্পেদের একটা সিন্ডিকেট, তারা যে একটা সিন্ডিকেট করে রাখে, গ্যাসের প্রেশার কমায় রাখতেছে, হয়তো বাড়াক নাইলে কমাক। বর্তমান সরকার যিনি আছেন উনি কি চাচ্ছি যে আমাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য। চরম এই গ্যাস সংকট মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল 50 বছরেও তা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, এই কারণেই বারবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে দেশে। দুর্নীতি, অনিয়ম দীর্ঘদিনের কালচার, যা রাতারাতি পরিবর্তন সম্ভব নয় জানিয়ে সকল বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। শুধু দেশের মানুষ নয়, প্রবাসীদের কথা চিন্তা করে বর্তমান সরকার এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।
যে বৈষম্যহীন গণতান্ত্রিক একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশের সেই গণতান্ত্রিক বৈষম্যহীন ব্যবস্থা আমি মনে করি যে 50 বছরে গড়ে ওঠে নাই। মানুষের রাজনৈতিক প্রত্যাশাটা পূরণ হয় নাই, যেই কারণে বারবার রাজনৈতিক সংকটও তৈরি হয়েছে। এবং বিশেষ করে সেটা আপনারা দেখেছেন বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের পর, যেখানে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি এগিয়ে যাওয়ার কথা ছিল, সেখানেও কিন্তু রাজনৈতিক নানান সংকটে সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, কু পাল্টা কু, তারপরে গণতান্ত্রিক বিশেষ করে 90-এ এরশাদের পতনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রা বাংলাদেশ হাঁটলেও সেখানেও হোঁচট খেয়েছে কয়েকবার। বৈরী আবহাওয়ার পর বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কমেনি নিত্যপণ্যের দাম। পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম চড়া। বেড়েছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দামও। ফলে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মাঝে। বাড়তি দামের কারণে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনেই ফিরতে হচ্ছে অনেককে। ক্রেতাদের অভিযোগ, দিন দিন নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছ মাংসের বাজারও চড়া। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম। নিত্য প্রয়োজনের সব কিছুর দামই বেশি। এভাবে চলতে থাকলে সাধারণ জনগণ কিভাবে চলবে? যাদের ইনকাম সীমিত তারা কিভাবে চলবে? সব কিছু নিয়ন্ত্রণে আসুক। আগের সরকার থাকতেও কিছুটা নিয়ন্ত্রণে ছিল, এখন তো সব কিছু হাতের বাইরে। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত তাদের জন্য এটা একটা মানে কি বলবো, নাবিশ্বাস পরিণত হচ্ছে আর কি। তো এখন আমরা চাই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক। দাম বাড়তি কারণে আগে থেকে সীমিতভাবে বাজার করতেছি। বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়ার পর গ্যাস, বিদ্যুৎ সংকট ও পরিবহন ব্যয় বাড়ায় দাম বেড়েছে পাইকারি বাজারেও, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। পটল 10 টাকা কিনতে পারছিল, গেছের সপ্তাহে আসছিল পাইকারি 40 টাকা, এই সপ্তাহে 50 টাকা, 10 টাকা বাড়ছে, 10 টাকা বাড়ায় বেচতেছে। হ্যাঁ, রসুন 160 টাকা, আদা 160 টাকা, আর এটা 100 টাকা, এটা 30 টাকা, এটা 60 টাকা। 1-2 সপ্তাহ আগে 50 টাকা ছিল, এখন 60 টাকা। জ্বালানি ও পরিবহন ব্যয় সহ নানা সংকটে অস্থির নিত্যপণ্যের বাজার। সাধারণ মানুষের প্রত্যাশা, বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বছরে প্রায় 80 লাখ টাকা দেয় সিটি টোল, তবুও সেবা থেকে বঞ্চিত মালিক সমিতি ও সাধারণ যাত্রীরা। বলছি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের কথা। ক্ষমতার পালাবদলে বদলেছে মেয়র ও একাধিক প্রশাসক, তবুও প্রায় 100 বছরের পুরনো ভবন আর ভাঙাচোরা বাস স্ট্যান্ডে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। জাতীয় দুর্ভোগ টার্মিনালের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। দক্ষিণের জনপদের 21 জেলা আর সড়ক পথে সমগ্র বাংলাদেশে যাওয়ার একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ। 100 বছরের পুরনো এই টার্মিনাল থেকে প্রতি বছর প্রায় 80 লাখ টাকা সিটি টোল আদায় করে বরিশাল সিটি কর্পোরেশন। তবুও তেমন কোনো সুবিধা পায় না বাস মালিক, শ্রমিক বা সাধারণ যাত্রীরা। সিটি কর্পোরেশন বা অন্যান্য অথরিটি যেন আমাদের গাড়িগুলোকে স্ট্যান্ডে যথাযথভাবে রাখার ব্যবস্থা করে। সিটি টোলের কোনো আমরা সুযোগ সুবিধা পাই না। ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ে প্রতিনিয়ত, নেই নিরাপদ যাত্রী ছাউনি। অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে তীব্র যানজটে নাকাল নগরবাসী। ভবনটা এখন ভাঙিয়ে পড়তেছে। সংস্কার না করা হয় তাহলে মনে হয় সিটি টোল এ জায়গায় আর হয়তোবা এ ধরনের একটা সিদ্ধান্ত আসবে। এবার উন্নয়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাস মালিক সমিতির। সেবা না পাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি মোটামুটি যে আমরা আর ওই ইজারার 50 টাকা দিব না। পরবর্তীতেও যদি কোনো বিষয় উন্নতি না হয় তাহলে আমরা অচিরেই ধর্মঘট ডাকব। দূরপাল্লা এবং অভ্যন্তরীণ বাস 2 স্থানে সরানো হলে এই দুর্ভোগ থাকবে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। ঢাকা থেকে বিভিন্ন জেলায় যে যায়, এই আমাদের বরিশাল হয়ে যে যায়, বরিশাল হয়ে যায়, এই বাসের কাউন্টার ওখানে থাকবে। আপাতত লোকাল বাসগুলো এখানে থাকবে। তাহলে দুইটা যদি ভাগ হয়ে যায় তাহলে ধরেন এই শহরের চাপ, অর্থাৎ দুই জায়গায় যে বাসের চাপ, রাস্তার উপরে বাস দাঁড়িয়ে থাকা, যাত্রী তোলা, এই যে অবস্থায় যানজটের তীব্র একটা যানজট সৃষ্টি হয়, এই কাজটা অন্তত হবে না। কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এটি। ক্ষমতার পালাবদলে এসেছে অনেক মেয়র, অনেক প্রশাসক, তবুও পরিবর্তন বা উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি
এই টার্মিনালটিতে। তাই এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবে দ্রুত পদক্ষেপ আর নিশ্চিত করবে যাত্রী সেবা, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ফরিদপুরের ভাঙ্গায় বর্ষা এলেই ব্যাপকভাবে বৃদ্ধি পায় নৌকার চাহিদা। বর্ষায় এ অঞ্চলে মানুষের জীবনযাত্রা ও চলাফেরায় অন্যতম প্রধান মাধ্যম নৌকা। নদ নদী বেষ্টিত এলাকায় চাহিদাকে মাথায় রেখে এলাকার নৌকা তৈরির কারিগররাও ব্যস্ত হয়ে ওঠেন নৌকা তৈরিতে। চাহিদা মেটাতে উপজেলার শতবর্ষী ভাঙ্গার হাটে জমে উঠেছে জমজমাট নৌকার হাট। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গায় বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়ে যায় ডিঙ্গি নৌকার ব্যাপক চাহিদা। কুমারনদ সংলগ্ন ফরিদপুর জেলার অন্যতম ভাঙ্গার হাটে বসেছে বাহারি ধরনের নৌকার সমাগম। সপ্তাহে 2 দিন বসে এই হাট। প্রতি বছর আড়িয়ালখা, কুমারনদ সহ বিভিন্ন নদ নদীর পানিতে এলাকার বেশিরভাগ অঞ্চল প্লাবিত হওয়ায় নৌকার চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। অনেক দূর দূরান্ত থেকে বেচা কেনা হয়। একটা নৌকা মনে করি 7 থেকে 8,000 বেচা কেনা, কিছু ছোট আছে 5 থেকে 5,500 এরকম বেচা কেনা হয়। আগে তো অনেক জয়নুগিরা বিষয়গুলা ওইগুলো উঠতো, কিন্তু এখন আর সেগুলো ওঠে না, এখন ওই ডুঙ্গাই বেশি। তাই তো এখন ব্যস্ত নৌকা তৈরির কারিগররা। এবার একটু পানির বন্যা আসছিল, বাট এখন সে মোতাবেক পানি নাই, যার কারণে নৌকা তেমন চলতেছে না। কোনো হাটে 20টাও যায়, 25টাও যায়, আবার কোনো হাটে আপনার 2টাও 3টাও যায় না। 7,000 টাকা যেটা বেচতাম এখন 4,000 টাকা সেটা বেচতাই না। এখন আমাদের হইলে চালানের থেকে মানে ঘাটতি হয়ে যেতেছে। গৃহস্থালী মাছ ধরা ও যাতায়াতের জন্য ছোট ও ডিঙ্গি নৌকার চাহিদাই বেশি, জানালেন কারিগর এবং ক্রেতারা। পাটপোষটা নেওয়ার জন্য, প্লাস কেউ মাছ মারে, কেউ শখে ঘোরার জন্য কেনে, কেউ গরুর ঘাস কাটার জন্য কেনে। আমি সামনের দিনগুলো আশা করি যদি পানিটা একটু বৃদ্ধি পায় তাহলে আমি আশা করি যে আমি লাভবান হব। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে নৌকা তৈরির খরচ পুষিয়ে তাই এখন লাভের আশা বিক্রেতাদের। হাফিজা খানম জুথি, মাই টিভি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় পান চাষের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা। উপজেলায় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পান চাষকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, রোগবালাই প্রতিরোধ ব্যবস্থাপনা, বিদেশে রপ্তানি বৃদ্ধি এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ফিরতে পারে পান চাষিদের মুখের হাসি। প্রতিনিধি হাসান এলাহির তথ্যচিত্রে শবনম অবনীর ডেস্ক রিপোর্ট। পান চাষে বিখ্যাত পটুয়াখালীর গলাচিপা উপজেলা। তবে বর্ষা মৌসুমে পান চাষে যেন ভোগান্তির শেষ নেই। অতিবৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে এলাকার পানের বরজগুলোর ভেতরে সৃষ্টি হয় জলাবদ্ধতার কারণে পানের লতা পচন ধরা থেকে রক্ষার জন্য পানি সেচের ব্যবস্থা করতে হয়। এতে খরচ যেমন বাড়ে, কমে যায় মাটির উর্বরতাও। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। বৃষ্টির কারণে বরপাতার ব্যাপক ক্ষতি হয়েছে। খাইয়া না খাইয়া করা লাগে, যে টাকা ব্যাংকে গুনে আনছি হে লোন দিয়ে আমরা খুলাইতে পারি না এই পান দিয়ে। উপজেলার স্থানীয় বাজারগুলোতে খুচরা ও পাইকারি দরে পান বিক্রি করেন এখানকার চাষিরা। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় চাষের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, কীটনাশকের দাম ও শ্রমিকদের মজুরি দিয়ে লাভবান হতে পারছে না চাষিরা। বাজারে আমদানি বেশি কিন্তু রপ্তানি কম, এজন্য আমরা খুব লসে আছি আর কি। পান দিয়ে সংস্থার মাধ্যমে টাকা না লোন করিয়া মানে বর করছি, বর করার পর এখন দিয়ে যায় কিস্তি ঠিক মতন দিতে পারতেছি না। বিগত বছরে দেশের দক্ষিণাঞ্চলের পান বিদেশেও রপ্তানি হয়েছে। বর্তমানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উন্নত মানের পান চাষ হলেও বাজারে তেমন দাম না পাওয়ায় হতাশায় দিন কাটছে চাষিদের। চাষি যারা করে তারা এখন অনেক অসহায়, যে অসহায় মানে বইলে কান্দে উকুল বইতেছে না তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, এবছর গলাচিপা উপজেলায় প্রায় 350 হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। সরকারের পক্ষ থেকে পান চাষের জন্য কোনো ধরনের সহযোগিতা দেয়া হয় না। সহযোগিতা এলে তা চাষিদের মধ্যে বিতরণ করা হবে। পান চাষ করতে তাদের যে পরিমাণে হচ্ছে তাদের খরচ হয়, অনেক সময় তাদের সেই খরচটাও তারা উঠাতে পারে না। এই জন্য সরকারের তরফ থেকে আমাদের যদি কোনো সহায়তা আসে আমি তাদেরকে সেটা দেব। চাষিদের প্রত্যাশা রপ্তানির সুযোগ বৃদ্ধি সহ পানের ন্যায্য মূল্য প্রাপ্তি ও পান চাষের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার। শবনম অবনী, মাই টিভি।